বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার এই লক্ষ্মীপুর গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত যুব সমাজ এবং সামনের ছোট্টখাট্ট কচিকাচা ভাই বোনেরা, সকলের প্রতি আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে ঈদ পুনর্মিলনী যে অনুষ্ঠান হচ্ছে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আজ থেকে 3 মাস আগে আমরা কল্পনা করি না এখানে দাঁড়িয়ে আমরা কথা বলবো, একটা অনুষ্ঠান করব, ঈদের নামাজ পড়ব। যাদের কারণে, যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায়, যাদের চিন্তায়, যাদের কর্মে আজকে আমরা এখানে এই সুন্দর আয়োজন করতে পারছি, আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, দোয়া এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা পৃথিবীতে নাই, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এই লক্ষ্মীপুর গ্রামের মসজিদ প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন, আমি যাদেরকে দেখছি, আমি যখন ছোট ছিলাম, আমার মনে আছে আজিমউদ্দিন মামা সেক্রেটারি ছিলেন, তখন সভাপতি কে ছিলেন আমার মনে নেই, অনেক ছোট ছিলাম। মামার বন্দিজনিত কারণে উনি বাড়ি ছেড়ে দিলেন, তারপরে দায়িত্ব নিয়েছিলেন সম্ভবত আমার নাবালক কাকা, তারপরে দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ কাকা, তারপর থেকে এই মনির কাকা এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তাদের হাত ধরে এই আগেও আমরা বিল্ডিংয়েই ছিলাম, মসজিদের বিল্ডিং ছিল। আজকে এই গত 40 বছরে আমাদের দেখা বৃহৎ মসজিদ হয়েছে, দোতলা হয়েছে। হয়তো আমরাই দেখে যাব, আল্লাহ যদি হায়াতে রাখে 3 তলা হবে, আরও সুন্দর গর্জিয়াস পরিবেশ হবে, আমাদের মন প্রাণ ভরে যাবে যেই পরিবেশ দেখলে। ঠিক একইভাবে আজকে আমাদের এই উন্নয়নের ক্ষেত্র আরেকটি তৈরি হয়েছে, ঈদগাহ, আমাদের স্বপ্নের জায়গা। এটার উন্নয়ন করতে মোটা অঙ্কের টাকা লাগবে, যার প্রতিশ্রুত অনেকটাই টাকা আমরা গতকালকে আমরা প্রতিশ্রুতি পেয়ে গেছি, নগদ কিছু পেয়েছি। যারা এই দানে সম্পৃক্ত হয়ে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে যে কয়জন কথা বলেছেন, ইউসুফ থেকে শুরু করে সিরাজ ভাই পর্যন্ত, প্রত্যেকের মুখ দিয়ে যে কথাগুলো এসেছে, এই সমাজের সমস্যাগুলো তারা যা উল্লেখ করেছেন, এগুলো আমরা সবাই দেখি, সবাই জানি, কিন্তু সম্মিলিতভাবে এগুলোকে বাস্তবায়ন করার জন্য, যেটা প্রতিরোধ করা প্রয়োজন সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের সম্মিলিত কোনো প্রচেষ্টা নেই। সম্মিলিত প্রচেষ্টা করবে কি, সেটা হচ্ছে বড় কথা। এক সময় আমাদের মাঝে ছিল সামাজিকতা, আমাদের মধ্যে ছিল সর্দার মাতাব্বর, ছিল গ্রামের মুরব্বী, বিশেষ মুরব্বী, শিক্ষিত মুরব্বী। একটা শ্রেণী ছিল যারা গ্রামের বিশেষ করে সুশৃঙ্খল একটা পরিবেশ বজায় রাখার জন্য যারা সবসময় অবদান রাখতেন। দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, মুরব্বী একজনের কাছে যেতেন, 10 জনকে বলতেন, 10 জন একত্রিত হতো, ডেট দিত, বসতো, বিষয়টা সুন্দরভাবে সমাধান করে দিতেন। আমাদের ছোটবেলা থেকে এ পর্যন্ত দেখি নাই, হয়তো 2-1টি অ্যাকসেপ্ট ঘটনা ছাড়া কোনোদিন মামলা নিয়ে আদালত পর্যন্ত গড়াতে। কিন্তু আজকে আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে চলে গেছে, যে পর্যায়ে গেলে যাওয়ার কারণে এখন আর কেউ বিচার করার জন্য সাহস নিয়ে এগিয়ে আসে না। আজকে আমাদের সমাজে এমন কোনো মুরব্বী নেই যে মুরব্বীর কাছে গেলে একটা সমস্যা হয়েছে, গ্রামের হোক গ্রামের বাইরে হোক, একজন মানুষ যদি এসে জানায়, বা গ্রামের একজন ছোট্ট ছেলের ব্যাপারেও যদি একটা অভিযোগ দিয়ে যায় যে এই মুরব্বীর কাছে বলে গেছি, হ্যাঁ আমাদের বিচারটা করে দিয়ে, সেই রকম কোনো মুরব্বীও আজকে গ্রামে অবশিষ্ট নেই। এই পরিবেশটা তৈরির জন্য দায়ী কারা? আমরাই দায়ী। গ্রামটা আমাদের, দায়ীও আমরাই। আমরা কেন পারিনি আগের সামাজিকতার ধারাবাহিকতাটা কেন অব্যাহত রাখতে? আমরা কেন পারিনি আমাদের সন্তানরা
আজকে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি 95 সালে, আজকে হচ্ছে 2006 সাল, আমরা একসাথে পরীক্ষা দিয়েছিলাম 9 জন। এর মধ্যে 2026 সালে অর্থাৎ 31 বছর বয়সে এসে আমাদের গ্রামে এবারে এসএসসি পরীক্ষার্থী 5 জন। আমি সবাইকে চিনিও না, গত পরশু দিন একজনের সাথে কথা বলতে বলতে কাকতালীয় ভাবে পেয়ে গেলাম, এখানে বসেই কথা বললাম। আমাদের গ্রামে এবার এসএসসি পরীক্ষার্থী 5 জন। এটা এই গ্রাম থেকে যারা দিছে, শহরের থেকে আর কেউ দিছে কিনা আমি জানি না, আমার মনে হয় না আর কেউ দিছে। আপনার মেয়ে দিছে, তাইলে 6 জন হলো। হ্যাঁ, স্বামী মেয়ে ছেলে 7 জন, অর্থাৎ আমার গ্রামে। তাইলে দেখেন এখানেও একটা গ্যাপ। আমার গ্রামে অবস্থানকারী একটা ছেলে জানে না গ্রামের বাইরেও আমার গ্রামের আরো 2টা ছেলে এসএসসি পরীক্ষার্থী আছে। আমার মতো একজন মিনিমাম সচেতন লোকও আমি জানি না আমার গ্রামে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এটা আমাদের সামাজিক যে দৈন্যতা, আমাদের সামাজিক উন্নয়নের যে বিরূপ মানসিকতা, সেই মানসিকতারই প্রতিফলন হচ্ছে এই সমস্যাগুলো। তাইলে আমাদেরকে এই সমাজ গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের সামাজিক ব্যবস্থা ভেঙে পড়ছে, নতুন করে সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের বিচার ব্যবস্থা ভেঙে গেছে, আমাদের বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের সামাজিক প্রতিরোধ করার যে সক্ষমতা ছিল সেটা আজকে নাই, সেটাকে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হলে এই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে কালকে যিনি মরে যাবেন, আজকে যিনি মরে যাবেন, যদি সুস্থ থাকেন, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। আমরা আমাদের অবস্থান থেকে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সে দায়িত্ব পালন করা লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা বিভিন্ন কারণে অনৈক্যের সুর বাজে, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিটা কদমে কদমে অনৈক্যের সুর দেখা যায়। আজকে ঈদগাহকে কেন্দ্র করে আমরা একই ছাতার নিচে একত্রিত হতে পেরেছি। এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। এই গোল্ডেন অপরচুনিটিকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। যে কথাগুলো আসছে আপনারা শুনেছেন, এগুলার আমি পুনরাবৃত্তি করতে চাই না, লম্বা কথা বললে বলা যাবে। তারপরেও যেটুকু না বললেই নয়, আমি সেটুকু বলেই শেষ করতে চাই। আমাদের এই সামাজিকতার উন্নয়নে, এই লক্ষ্মীপুরের উন্নয়নে যারা অবদান রেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। পাশাপাশি দোয়া করবেন তাদেরকে যেন সবাইকে আল্লাহর বেহেশত নসিব করে। আমরা এই ঈদগাহটা করেছি, এটা আমাদের একটা সফলতা। আগামী দিনে যদি স্টেপ বাই স্টেপ এভাবে আরও কিছু উন্নয়ন ঘটাইতে পারি, তাইলে আমাদের যে দুঃখ যন্ত্রণার কথাগুলো আমরা বলেছি, আমরা মাদকের আখড়া হয় আমাদের গ্রামে, এই কথাটা আমরা আমাদেরকে আজকে এখানে বসে শুনতে হচ্ছে। এটা এই জাতির জন্য তো নাই, এই সমাজের জন্য সবচেয়ে নিকৃষ্টতম কথা হচ্ছে এটা। আমাদেরকে এগিয়ে আসতে হবে এইভাবে যে আমাদের গ্রাম তো দূরের কথা, আমাদের গ্রামের ত্রিসীমানার মধ্যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আমি আমার গ্রামের মুরব্বীদেরকে ট্যাগ করে, অর্থাৎ মুরব্বীদেরকে আমি স্পেশালি অনুরোধ করব, আপনারা এই ব্যাপারে পরামর্শ দেবেন। আমাদের তরুণ সমাজ আশা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে এই কাজে কিভাবে সহজে এদের থেকে উত্তরণ ঘটানো যায় সেই পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবে। আপনারা এই ব্যাপারে পরামর্শ দেবেন। তো আমার ব্যক্তিগতভাবে 2-3টা পরামর্শ আছে, এটা পরামর্শ হিসেবে থাকবে, এটা কোনোভাবেই নির্দেশ নয়, কোনোভাবেই এটা বাস্তবায়ন করতে হবে এমন কোনো বিষয় নয়। এটা আমার একান্তই পরামর্শ। ভালো লাগবে, এটা লাগলে এটাকে গ্রহণ করবেন, আদারওয়াইজ এটাকে ছুঁড়ে ফেলে দেন, আমার কোনো আপত্তি নেই। আমাদের একটা রোগ আছে, অমুক এটা বলে ফেলছে, এটা করতেই হবে, ওনাকে এটা উনি বলতে পারে কিনা। আমাদের গ্রামে এই জাতীয় সমস্যা, মানে এই কি বলে, এই আলোচনা সমালোচনাগুলো হয়, এগুলো সবগুলোই পরামর্শ হিসেবে নেবেন। এগুলাকে কোনোভাবেই বাস্তবায়নযোগ্য বা বাস্তবায়ন করতে হবে, এটাকে নিয়ে সমালোচনার কিছু নেই। আপনি পারলে এটার সাথে সংযুক্ত করবেন, পারলে আপনি আপনার মন থেকে এটাকে বাদ দিবেন, বা এটা যাতে বাস্তবায়ন না হয় সেদিকে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নাই। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার থাকবে। ভালো মন্দ আমার বিবেচনায় ভালো হলে আপনার বিবেচনায় ভালো হবে না, এটাই স্বাভাবিক। তারপরেও এটা আমাদের গ্রাম, আমাদের সমাজ, এটাকে এগিয়ে নিতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকবে, আমরা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাব। তো যার জন্য আমার যে কথাগুলো আছে
সেই কথাগুলো হচ্ছে সংক্ষেপে আমি যেটা প্রয়োজন বোধ করছি এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ কমিটি আছে। মসজিদ কমিটি কতটুকু ফাংশনাল সেটা নিয়ে আমার বক্তব্য নেই। এই প্রত্যেকটা কমিটি যাতে ফাংশনাল হয়, নিয়মিত কার্যক্রম চালায়, এটার যাতে একটা ধারাবাহিকতা থাকে। পাশাপাশি ঈদগাহ হয়েছে, সারা বাংলাদেশে ঈদগাহের একটা কমিটি থাকে, ঈদগাহের একটা নিয়মিত কমিটি করবে, এটাও যাতে নিয়মিত ফাংশনাল হয় এবং এটার যত উন্নয়ন কার্যক্রম আছে এই কমিটির দ্বারা যাতে হয়। আবার পরামর্শ থাকবে এটা ঈদগাহ কমিটিতে যারা থাকবে আবার সেই লোকটাই মসজিদ কমিটিতে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সবসময় গুরুত্ব দেবেন যে লোকটাকে দিয়ে কাজ হবে, যে লোকটা স্থানীয়ভাবে থেকে কাজ করবে তাকে গুরুত্ব দেবেন। আমার নাম দিয়ে রাখলেন খুশি হওয়ার জন্য, আমারে খুশি করার জন্য, এমন নাম অন্তত আমারটা দিয়েন না। কারণ আমি যেদিন ফিজিক্যালি এখানে এসে কাজ করতে পারবো না, আমার দিয়ে খুশি করলে এই গ্রামের উন্নয়ন হবে এটা মনে করার কোনো কারণ নাই। আমি বহুদিন চেষ্টা করছি, বহুদিন গ্রামে আসছি এই ঈদগাতে কাজ করার জন্য, কিন্তু কপাল আমার এমন খারাপ, আমি যতদিন আসছি একদিন মাত্র সুযোগ পাইছি। এখানে পালাগুলো গাড়াচ্ছিল, বাঁশগুলো গাড়াচ্ছিল, একদিন নিজ হাতে বাঁশগুলা বাড়ি দেওয়ার সুযোগ হয়েছিল, আমি তাদেরকে কতক্ষণ সময় দেওয়ার সুযোগ হয়েছিল। তো আমার ইচ্ছে ছিল কাজ করার, আমি আসছি, আমার প্রাণ থেকে চেষ্টা ছিল এখানে অ্যাটেন্ড করার, কিন্তু সব দিন অনেক রাত্রি অবস্থান করছি কাজগুলোতে অ্যাটেন্ড করার, সেই রাত্রিগুলোতে কাজ হয়নি। আসলে চাকরি করার কারণে ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় না, এটা আপনারা জানেন। তারপরে হচ্ছে এই গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে, যেহেতু আমরা মানুষ কমে গেছি, দেখেন এই গ্রামে গতকালকে ঈদগাহ পুরে গেছে, আজকে কিন্তু আমরা এই গ্রামের দায়িত্ব নেওয়ার জন্য আমরা কিন্তু উপস্থিতির মাত্রা খুব কম। তো যারা সচেতন তারাই আসছে, যারা সচেতন না এই গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু অবদান রাখার প্রয়োজন বোধ যারা করেন নাই তারা মনে হয় আসেন নাই। তো এই বাচ্চাগুলো আমাদের জন্য আজকে আমাদের কথাগুলো তারা বোঝারও ক্ষমতা নাই, তারা বুঝে না যে আমাদেরকে কথা বললে ডিস্টার্ব হবে, এটাও তারা বুঝে না। এই বাচ্চাগুলো না থেকে যদি এই সামনের দুই কাতারে যারা আছে তাদের সংখ্যাটা বেশি থাকতো, সবাই কথা বলতে পারতাম, সবার কথাগুলোকে একত্রিত করতে পারতাম, সবার কথা অনুযায়ী একটা কাজ করতে পারতাম, তাইলে এই গ্রামটাকে আমরা একটা মডেল গ্রাম তৈরি করতে পারতাম। তারপরে আমার পরামর্শ হচ্ছে এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে যেহেতু একটা মডেল গ্রাম বা একটা সুন্দর গ্রাম, একটা উন্নয়নমুখী গ্রাম, একটা আধুনিক গ্রাম, একটা যুগোপযোগী সময়ের তালে চলে এরকম একটা গ্রাম যদি আমরা গঠন করতে চাই, তাইলে আমাদের প্রয়োজন হচ্ছে একটা উন্নয়ন ফোরাম করা, যার নেতৃত্ব দেবে যুব সমাজরা, যাদের পরামর্শক হিসেবে থাকবে আজকে এখানে যারা মুরব্বী আছেন তারা সবাই দুই শক্তি একত্রিত করে, এবং প্রবাসীরা যারা আমাদেরকে রক্তকণিকা হিসেবে আমরা বলি যে তাদের যোগানের কারণে আজকে আমরা সুন্দর একটা পরিবেশে বসতে পারছি। আমি যতটুকু জেনেছি এই আজকের এই প্যান্ডেলটা করার ক্ষেত্রে তাদের অবদানটা সবচেয়ে বেশি। তো তাদেরকে সহ নিয়ে একটা উন্নয়ন ফোরাম করবেন, যদি সম্ভব হয় আজকে এটা প্রয়োজনে আহ্বায়ক কমিটি করে এই গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাকি কাজগুলো বাস্তবায়নের জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি এই ঈদগাহটাকে, এটা ঈদগাহ হয়েছে, এটা বাচ্চাদের খেলার জায়গা না, এটাকে নোংরামির জায়গা বানাবেন না, এটাকে কল্যাণমুখী কাজে কতটুকু যত বেশি সম্ভব ব্যবহার করা যায় সেই দিকে ব্যবহার করবেন। এইদিকে আপনারা খেয়াল রাখবেন, এটাকে যাতে নষ্ট না করে, পরিবেশটা যাতে নষ্ট না করে। এটার পরিবেশ দেখে পাশের গ্রামের একটা মানুষ যাওয়ার সময় দেখে বলবে আমরা আধুনিক রুচিশীল, আবার এটার পরিবেশ দেখেই বলবে যে লক্ষ্মীপুর যারা আজীবন ঈদগাহ পায় নাই, ঈদগাহ একটা পাইছে, এটার ব্যবহার শিখলো না, এই কথাটা যাতে না বলে সেদিকে সবাই খেয়াল রাখবেন, এটা আমার স্পেশালি অনুরোধ। তারপরে যেটা বলতে চাচ্ছিলাম, এসএসসি পরীক্ষা পরবর্তী ইসুফ যে কথাটা বলছে, আমরাও এসএসসি পরীক্ষা দেওয়ার পর প্রতি বছর 5 জন 5-7 জন 10 জন 12 জন এসএসসি পরীক্ষার্থী যারা আছে তারা 3 মাস অবসর থাকে, তাদেরকে যদি আমরা আমাদের যুগের মতো ফিরিয়ে দিতে পারতাম, আমাদের মসজিদ মক্তবের যে আগে জায়গা ছিল সেখানে যদি তাদেরকে এই ছোট্টখাটো কচি কাচাগুলোকে আমরা যদি তাদেরকে দিয়ে 3 মাস পড়ানোর ব্যবস্থা করতাম ফ্রি, তাইলে গ্রামে লেখাপড়ার একটা জোয়ার বইতো, বা
যারা বেকার, যারা বেরিয়ে যায়, তাদেরকে যদি একটা সিস্টেম করে পার্মানেন্টলি তাদের অর্থনৈতিক বিষয়টাও আমরা দেখব, পাশাপাশি আমাদের গ্রামের লেখাপড়াটাও উঠে আসবে, এই পরিবেশটা করা যায় কিনা আপনারা ভেবে দেখবেন। আর আমার পক্ষ থেকে একটা স্পেশালি থাকবে, যারা এসএসসি পরীক্ষা দিছো, আমার গ্রামবাসী হিসেবে আমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, তোমরা সেখানে যাবা। এই 3 মাস তোমাদের কম্পিউটার ট্রেনিং একদম ফ্রি। এটা আমি আজীবনই আসলে রেখেছি, কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি এত শিক্ষার্থী পড়াই, গতবার 250 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, কিন্তু আমার গ্রাম থেকে একজনও যায়নি। তো আমার গ্রামের শিক্ষার্থীদের জন্য আজকে না, শুধু আগামী যতদিন আমি বেঁচে থাকি তাদের কম্পিউটার প্রশিক্ষণের দায়িত্ব আমার, এবং এটার জন্য কোনোদিন কেউ পে করবেন না। ইচ্ছে করে অনেকে পকেটে টাকা গুঁজে দেন, এটাও কেউ করবেন না। এটা আমার পক্ষ থেকে স্পেশালি ঘোষণা হিসেবে থাকবে আর কি। আরেকটা বিষয়ে কথা বলে আমি শেষ করব, এটা হচ্ছে আমাদেরকে একটা সামাজিক দেয়াল তৈরি করতে হবে। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আরও কয়েকটা বিষয় আমি নোট করছিলাম। সামাজিক দেয়াল হচ্ছে এমন একটা বিষয়, যেমন আমরা যখন ছোট ছিলাম, আমার মনে আছে আমরা এইখান থেকে সমনিতে গেলে আমার মামারা, বিশেষ করে হারুন মামা, এরপরে কাদের নানা, তারা হানিফ নানা, তারা ধরতেন কাদের নানার পিছনে নিয়ে বসাই ফেলাইতেন ফরাইতে। তো এক সময় ছোটবেলায় তো মানুষের ফরাবিতি থাকে, ফরার ডোরে আর দোকানে যেতাম না। তো এইটা একটা চমৎকার একটা কনসেপ্ট। আমার ছেলেরা, আমার গ্রামের ছেলেরা যারা সন্ধ্যার পরে বাজারে যাবে, তাদেরকে হয় ধরে পড়ার ব্যবস্থা করবেন, তাইলে সে যাবে না, আর নাইলে ধরে কানে ধরে গ্রামে পাঠাই দিয়ে 2টা থাপ্পড় দিয়ে কানে ধরে পাঠাই দিবেন। এই ব্যবস্থাটা আমাদেরকে সামাজিকভাবে তৈরি করতে হবে, যেটাই পারেন, অর্থাৎ সর্বোত্তম ব্যবস্থাটা আমি বলতে চাচ্ছি। তবে আমার পরিবারের সন্তানের ক্ষেত্রে আপনাদের এই গ্রামের যে কেউর অধিকার থাকবে, আমার সন্তানরা যদি মাগরিবের পরে কখনো সমন্বিত দেখেন, থাপড়াইয়া বাড়িতে পাঠাই দেবেন। এটার জন্য কেউ কোনোদিন বিচারের তো দূরের কথা, তো শব্দটাও করবে না। এরকম আরও সুন্দর সুন্দর পলিসি আছে, এগুলা নিয়ে লম্বা কথা এখানে বলে লাভ নেই। আপনারা যদি উন্নয়ন ফোরাম করেন, আপনাদের উন্নয়ন ফোরামে এই সুন্দর সুন্দর কাজগুলো করার জন্য, আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুন্দর সমাজ গঠন করার জন্য, সুন্দর মডেল গ্রাম করার জন্য সুন্দর সুন্দর পরামর্শ আমাদের কাছে আছে। আমাদের এরকম এখানে বলতে গেলে হয়তো মাইকে বলতে পারবে না, কিন্তু আমরা বসলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর পরামর্শ আসবে। এই কাজগুলো যদি আমরা তরুণ সমাজকে নিয়ে বাস্তবায়ন করি, দেখবেন যে আপনাদের স্বপ্নের এবং কাঙ্ক্ষিত লক্ষ্মীপুর আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।